আজকে আমরা পড়ছি ওরই ইতর পরাগযোগ সংক্রান্ত কিছু কৌশলগুলো, ঠিক আছে। আউটব্রিডিং ডিভাইস অফ সিপি, মানে এটা সিপি মানে ক্রস পলিনেশন, ওকে। তো তার আগে আমি একবার বলে নিচ্ছি, যে আগের জিনিসটা একবার বলে নিচ্ছি, ইতর পরাগযোগ স্বপরাগযোগটা একবার বলে নিই, ঠিক আছে। তো আমি একটা ধরো, এটা একটা ধরো গাছ, ঠিক আছে, আর এটা আর একটা গাছ। তো সাপোজ ধরো এটা 1 নম্বর ফুল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এ গাছ, এটা বি গাছ, তারও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে। আমরা কি জানবো? আমরা জানবো স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, ঠিক আছে। তো স্বপরাগযোগ কাকে বলে? যে পদ্ধতিতে কি হচ্ছে, কোনো উদ্ভিদের রেণু, ঠিক আছে, রেণু কোথায় পড়ছে? সেই উদ্ভিদের সেই ফুলে, ঠিক আছে। যদি এ ধরো 1 নম্বর উদ্ভিদের, মানে 1 নম্বর একটা ফুল, এই উদ্ভিদের 1 নম্বর ফুল, এখানে কি হচ্ছে, এই উদ্ভিদের রেণুটা গিয়ে এই উদ্ভিদের গর্ভমণ্ডতে পড়ছে, ঠিক আছে, এটা 1 নম্বর। কিংবা আর একটা কি, সেই উদ্ভিদের অন্য ফুলে গিয়ে পড়ছে, মানে এই নম্বর উদ্ভিদের 1 নম্বরের পরাগ রেণুটা কোথায় পড়ছে? 2 নম্বর ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে। এই দুটোকে আমরা বলতে পারি স্বপরাগযোগ, ওকে। তো কি বললাম একবার দেখে নাও, যে কোনো উদ্ভিদের মানে পরাগ রেণু কি পড়ছে, সেই উদ্ভিদের সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হচ্ছে, বা সেই উদ্ভিদের অন্য ফুলে গিয়ে স্থানান্তরিত হচ্ছে, তাহলে সেটাকে বলছে ইতর পরাগযোগ, ওকে। তাকে বলছে স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ কি? ইতর পরাগযোগ হচ্ছে কি, যে এ ফুলের কোনো একটা রেণু গিয়ে পড়ছে বি ফুলের যে কোনো একটা ফুলে, 2 নম্বর ফুল বা 1 নম্বর ফুল বা 3 নম্বর ফুল, যে কোনো ফুলে পড়ছে, তাহলে সেটা হচ্ছে ইতর পরাগযোগ। তার মানে কোনো উদ্ভিদের মানে পরাগ রেণু সেই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, সেটাকেই বলছে কি ইতর পরাগযোগ, ওকে। আগের দিন তো ডিটেলসে পড়েছি, এটা আজকে বলে দিলাম এটা। এবার কি দেখবো, যে ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল বা আউটব্রিডিং ডিভাইস অফ ক্রস পলিনেশন। মানেটা কি? মানে যে আমরা দেখতে পাচ্ছি যে স্বপরাগযোগ সাধারণত উভয়লিঙ্গ ফুলে দেখা যায়, ওকে। উভয়লিঙ্গ ফুলে স্বপরাগযোগ হয়, আর ইতর পরাগযোগ উভয়লিঙ্গ হতে পারে, আবার কি হচ্ছে পারে, বা এমনি সাধারণ ফুলেও হতে পারে, ঠিক আছে। তো কি বলছে, যে এই আউটব্রিডিং ডিভাইস অফ মানেটা কি? মানেটা বলছে যে আমাদের পরিবেশে কিছু কিছু অভিযোজন দেখা যায়, যে স্বপরাগযোগে মানে বাধা সৃষ্টি করে, সেখানে ইতর পরাগযোগ মানে স্বপরাগযোগে বাধা সৃষ্টি করে, সেখানে ইতর পরাগযোগের অনুকূল পরিবেশ তৈরি করে, এটাকে বলছে আউটব্রিডিং ডিভাইস, ঠিক আছে। যেমন বলতে পারি, এটা মুছে দিই, মানে কোনো অভিযোজন কি হচ্ছে, যে স্বপরাগযোগে বাধা সৃষ্টি করছে, কিন্তু ইতর পরাগযোগে কি করছে, ইতর পরাগযোগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছে, সেটাকে বলছে আউটব্রিডিং ডিভাইস। তার কয়েকটা পদ্ধতি আছে, সেগুলো পড়বো। ফার্স্ট হচ্ছে কি, একলিঙ্গতা, বা ডাইক্লিনি, ঠিক আছে। একলিঙ্গতা বা ডাইক্লিনি, এটা কি হচ্ছে, যে আমাদের কিছু কিছু উদ্ভিদ দেখা যায় কি, যে ওগুলো হচ্ছে কোনো ফুলে কি কেবলমাত্র
পুংস্তবক দেখা যায়, কিছু কিছু উদ্ভিদে কিছু মধ্যে স্ত্রীস্তবক দেখা যায়, দুটো একসাথে দেখা যায় না, ওগুলোকে কী বলে একলিঙ্গ ফুল বলা হয়। ঠিক আছে, ওই সমস্ত ফুলে কি ইতর পরাগযোগটাই অবশ্যম্ভাবী হয়ে পড়ে, মানে ওখানে স্বপরাগযোগ ঘটবে না। ঠিক আছে, এটাকে বলছে একলিঙ্গতা বা ডাইক্লিনি। উদাহরণস্বরূপ বলতে পারি কি কুমড়ো, লাউ ফুল, এগুলো ফুল হচ্ছে একলিঙ্গ ফুল। কুমড়ো, লাউ, ঠিক আছে, ব্যাপারটা বুঝলে তো? একলিঙ্গতা বা ডাইক্লিনটা কি? একলিঙ্গতা বা ডাইক্লিনই হচ্ছে কি যে কিছু কিছু মানে ফুল দেখা যায় যে ফুলে কি হয়, যে ফুলে মানে পুংস্তবক স্ত্রীস্তবক এক ফুলে থাকে না। ঠিক আছে, তাহলে সেগুলোকে একলিঙ্গ ফুল বলে। আর একলিঙ্গ ফুল মানে কি হবে, ইতর পরাগযোগ হবে, মানে সেখানে স্বপরাগযোগ হবে না। ওই জিনিসটাই তো আউটব্রিডিং মানে যেখানে যে অভিযোজনটা কি হয়, যে স্বপরাগযোগে বাধা দেবে, ঠিক আছে, এবং ইতর পরাগযোগে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, সেটাই হচ্ছে আউটব্রিডিং ডিভাইস অফ সিপি। ওকে, এটা হলো। নেক্সট কি, নেক্সট এইভাবে 4-5টা আছে, এটা একটা মানে ডাইক্লিনি হলো। তারপর হচ্ছে বিষম পরিণতি। বিষম পরিণতি, ওকে, বিষম পরিণতি বা ডাইকোগ্যামি বলে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে বিষম পরিণতি মানে বুঝতে পারছো, বিষম পরিণতি মানে হচ্ছে মানে পুংস্তবক আর স্ত্রীস্তবক, মানে ধরো হ্যাঁ পরাগধানী এবং স্ত্রীস্তবকের যেগুলো মানে ম্যাচুরেশনটা দুটো আলাদা সময় হবে। তাহলে কি হবে, তাহলে কি হবে, কোনো মানে উভয়লিঙ্গ ফুলে যদি স্তবক আর স্ত্রীস্তবকের ম্যাচুরেশন আলাদা টাইমে হয়, তাহলে কি হবে, তাদের আর স্বপরাগযোগ ঘটবে না, তখন কি ইতর পরাগযোগই ঘটবে। এটাকে বলছে ডাইকোগামি বা বিষম পরিণতি। এখানে কিন্তু ইংলিশ টার্মগুলো ভালো করে একটু নজর দেবে, এই ইংলিশ টার্মগুলো থেকে কোশ্চেন আসে অনেক সময়। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো। এই ডাইকোগামি কি, ডাইকোগামি আবার দু রকমের হয়। কি দু রকম মানে, কোনো সময় দেখবে যে পুংস্তবকটা আগে ম্যাচিউর হবে স্ত্রীস্তবকের আগে, আর কোনো সময় কি হবে, কোনো সময় হবে স্ত্রীস্তবকটা আগে ম্যাচিউর হবে পুংস্তবকের ক্ষেত্রে। একে আবার দুভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে কি প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনাস। কি প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনি, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়ের মধ্যে। প্রোট্যান্ড্রিটা কি, এখানে পুংস্তবকটা আগে ম্যাচিওর হয়, কার আগে, স্ত্রীস্তবক আগে, স্ত্রীস্তবক আগে পরে ম্যাচিওর হয়, আর পুংস্তবকটা আগে ম্যাচিওর হয়ে যায়। আর প্রোটোগাইনির ক্ষেত্রে উল্টোটা হয়, ওখানে কি স্ত্রীস্তবকটা আগে ম্যাচিওর হয়, পুংস্তবক আগে। ঠিক আছে, এর উদাহরণ হিসেবে বলতে পারি কি জবা, এর উদাহরণ হচ্ছে জবা, আর এর উদাহরণ হচ্ছে কি রজনীগন্ধা। রজনীগন্ধা, ঠিক আছে, ব্যাপারটা বুঝলে, বিষম পরিণতি। এটা আবার দুভাগে, কি প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনি। তারপর নিশ্চয়ই নেক্সট কি হচ্ছে সসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামি। ঠিক আছে, সসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামি। এই ক্ষেত্রে কি হয়, এইসব উভয়লিঙ্গ ফুলে কি দেখা যায়, এইসব উভয়লিঙ্গ ফুলে মানে এমনভাবে যে ঘটে, ওদের এমনভাবে এই সসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামির ক্ষেত্রে কি হয়, ওদের এমনভাবে অভিযোজন ঘটে যে কি হবে, যে মানে কোনো রকমেই কি হবে, যে মানে আউটব্রিডিং
এই হার্কোগ্যামির ক্ষেত্রে কি হয়, এই হার্কোগ্যামির ক্ষেত্রে অভিযোজনটা এমনভাবে ঘটে না, ওখানে কি হবে যে স্বপরাগযোগটা যাতে বাধা সৃষ্টি হয় এবং ইতর পরাগযোগটা যাতে অবশ্যম্বী হয় সেটা হয়। যেমন এক্ষেত্রে এখানে একটা ছবি এঁকেছি, দেখো এখানে এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক আছে। এখানে কি অভিযোজনটা এমন ঘটেছে, দেখো পরাগধানীর অনেক উপরে গর্ভমুণ্ড হচ্ছে, কিন্তু এমনি স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয় যে এই পরাগধানীর রেণুগুলো কি মানে ঝরে এই গর্ভমুণ্ডতে পড়বে, ফলে স্বপরাগযোগটা হবে। কিন্তু এখানে দেখো স্বপরাগযোগটা কিছু কোনোভাবেই সম্ভব না, কারণ এর অনেক উপরে গর্ভমুণ্ডটা লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে হার্কোগ্যামির একটা উদাহরণ। এটা দেখা যায় মেনলি দেখা যায় সর্ষে আর ঘেঁটু উদ্ভিদে, ঘেঁটু ফুলে, সর্ষে ফুলেও দেখা যায় বা ঘেঁটু ফুলেও দেখা যায়। ঘেঁটু ফুলেও দেখা যায়, ঠিক আছে। এটা থার্ড হচ্ছে হার্কোগ্যামি। ফোর্থ কি, হেটারোমরফিজম বা অসমরূপতা। অসমরূপতা বা হেটারোমরফিজম, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে মানে এই পরাগধানী আর গর্ভমুণ্ডটা কি মানে দূরত্বে অবস্থান করে, ঠিক আছে। মানে এরা যাতে কোনোভাবে স্বপরাগযোগটা না ঘটে, যাতে ওই পরাগধানীর পরাগরেণুটা গর্ভমুণ্ডে গিয়ে না পড়ে, সেই জন্য কি হয় এই অভিযোজনটা দেখা যায়। এই অভিযোজনটা কাদের মধ্যে দেখা যায়, এই অভিযোজনটা দেখা যায় আমরুল গাছে বা আমরুল উদ্ভিদে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে কি স্ববন্ধাত্ব, লাস্ট হচ্ছে স্ববন্ধাত্ব। এখানে কি হয়, এখানে কিন্তু মানে স্বপরাগযোগ ঘটে, কিন্তু ওদের মানে কি অঙ্কুরোদ্গমটা ঘটে না, মানে রেণুটা ওই গর্ভমুণ্ডের উপরে গিয়ে পড়ে, কিন্তু তারপরে নেক্সট যে প্রসেস ফার্টিলাইজেশনের নিষেকে যে প্রসেস সেটা আর হয় না, ওটাকে বলছে স্ববন্ধাত্ব। এটা দেখা যায় মেনলি চা গাছে, ঠিক আছে। তো এই চারটে ইংলিশ টার্মগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। ডাইকোগ্যামি, হার্কোগ্যামি আর হেটারোমরফিজম, আর সাথে সাথে উদাহরণগুলো। আর এটা খুব ভালো ইম্পর্টেন্ট, পোটেন্টি আর পোটোগাইনি, ঠিক আছে। এটা হয়ে গেল আউটব্রিডিং ডিভাইস অফ ক্রস পলিনেশন। এবার কিছু ইনব্রিডিং ডিভাইস দেখছি, ঠিক আছে। এখানে কি হয়, এখানে স্বপরাগযোগ যাতে হয় না, স্বপরাগযোগ হওয়ার জন্য ওখানে অভিযোজনটা দেখা যায়, যাতে সহজে স্বপরাগযোগটা সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে। এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ইনব্রিডিং, এখানেই দেখায় ইনব্রিডিং, ঠিক আছে। এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে হোমোগ্যামি, একটা হচ্ছে ক্লিস্টোগ্যামি, ঠিক আছে। একটা ক্লিস্টোগ্যামি, নেক্সট হচ্ছে কি হোমোগ্যামি, ঠিক আছে। ক্লিস্টোগ্যামি আর হোমোগ্যামি মানে এখানে কি হয়, ক্লিস্টোগ্যামির ক্ষেত্রে দেখা যায় যে মানে ফুলটা, যে উদ্ভিদের ফুলটা কি হয়, ফুলটা সহজে মানে সম্পূর্ণভাবে পরিস্ফুটিত হয় না, ঠিক আছে। সম্পূর্ণভাবে পরিস্ফুটিত না হলে কি হবে, সম্পূর্ণভাবে যদি পরিস্ফুটিত না হয় তাহলে ওর রেণুগুলো আর বাইরে মানে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, তাই তো। তো ওই রেণুগুলো মানে ওই গর্ভমুণ্ডেই স্থানান্তরিত হতে হবে, সেটা হচ্ছে ক্লিস্টোগ্যামি। এর উদাহরণ হিসাবে বলতে পারি যে দোপাটি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিস্টোগ্যামি। আর হোমোগ্যামি কি, হোমোগ্যামি হচ্ছে এখানে কি দেখা যায় যে এখানে মানে ওই পরাগধানীটা গর্ভমুণ্ডের কাছেই ওরা অবস্থান করে এবং কি হয়, এবং এদের সমপরিণতি মানে একসাথে ওরা পরিণত হয়, মানে ম্যাচুরেশনটা ওদের একসাথে হয়, এবং কি হয় ম্যাচুরেশনের পরে ওই পরাগধানী থেকে রেণুটা গিয়ে সহজে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, দিয়ে স্বপরাগযোগ সম্পূর্ণ হয়। এটা হচ্ছে হোমোগ্যামি, ঠিক আছে। এটা দেখা যায় সাধারণত সন্ধ্যামালতি গাছে,
ঠিক আছে। ইনব্রিডিং দেখলাম, আউটব্রিডিং দেখলাম। এটা হচ্ছে ইনব্রিডিং হচ্ছে ক্লিস্টোগ্যামি, আর নেক্সট হচ্ছে হোমোগ্যামি। ঠিক আছে। আগের দিন আমরা কি পড়েছিলাম যে স্বপরাগযোগের সুবিধা অসুবিধা পড়েছিলাম। আজকে পড়বো কি, আজকে আমরা এই ইতর পরাগযোগের কিছু সুবিধা কিছু অসুবিধা দেখে নিই। ঠিক আছে, তো এটা মুছে দিলাম। ইতর পরাগযোগের মানে স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয়, স্বপরাগযোগে মানে রেণুটা থাকে না, রেণুটা নষ্ট হয় না, সেই জন্য ওদের যেহেতু রেণু নষ্ট না হয় না, সেই জন্য রেণু উৎপাদনও কম হয়, কারণ ওদের বাহকের প্রয়োজন হয় না। আর এখানে কি, এখানে যেহেতু বাহকের প্রয়োজন হয়, সেই জন্য ওদের রেণু অপচয়ের হারটা বেশি। তাহলে ফার্স্টে দেখি কি সুবিধা। সুবিধা কি বলতে পারি, যে এখানে নতুন বৈশিষ্ট্য আদান প্রদান ঘটে, মানে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা বেশি থাকে। মানে অন্য উদ্ভিদের রেণু যেহেতু এসে পড়ে, মানে একই প্রজাতির হতে হবে অবশ্য, অন্য উদ্ভিদের যেহেতু থাকে, তাহলে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটতে পারে। সেকেন্ড বলতে পারি, এই ইতর পরাগযোগের উদ্ভিদগুলো হয় সুস্থ সবল হয়। ঠিক আছে, কারণ এখানে এবং এরা সহজেই কি হয়, এরা সহজে রোগে আক্রান্ত হতে হয় না। ঠিক আছে, সুস্থ সবল হয়, সেই জন্য রোগে আক্রান্ত কম হয়। ঠিক আছে। থার্ড হিসাবে বলতে পারি যে এদের কি হয়, এদের মানে অঙ্কুরোদ্গমের হারটা বেশি হয়। ঠিক আছে, অঙ্কুরোদ্গমের হার বেশি হয়। ঠিক আছে। আর মেনলি দেখবে যে কোনো বেশি মানে নিষেক ঘটাতে গেলে, মানে অনেক ধরে যদি হিউজ পরিমাণ নিষেক ঘটানো সম্ভব হয়, তাহলে এই ইতর পরাগযোগই ঘটায়। ঠিক আছে, এগুলো হলো কিছু সুবিধা হলো। এবার কিছু অসুবিধা দেখে নিই। অসুবিধা একে বলতে পারি যে কি, এখানে রেণুর অপচয় হয়। বলতে পারি এই পরাগযোগটা কি বাহক নির্ভর, যেমন নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে না, এটা কোনো মানে খারাপ বৈশিষ্ট্যেরও মানে হতে পারে, আগমন করতে পারে, ওটাও বলতে পারি। নতুন যে সবসময় ভালো হবে সেটাও না, খারাপ বৈশিষ্ট্য আগমন ঘটতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে সুবিধা অসুবিধা হিসেবে বলতে পারি। আর একটা জিনিস দেখে নেবে, আগের দিন বলেছিলাম দেখতে, আগের দিন বলিনি, আজকে বলে দিই যে ইতর পরাগযোগ আর স্বপরাগযোগ দেখলাম না, এদের মানে কি বলবো, এদের পার্থক্যটা একবার দেখে নেবে। পার্থক্যটা তোমরা নিশ্চয়ই পারবে যে কি বললাম, যে যা পড়লাম এখন অবধি সেগুলোই বলে দেবে, সংজ্ঞা এগুলো সবই। সংজ্ঞাতে কি বললাম, যে এগুলো সাধারণত উভয়লিঙ্গ ফুলে ঘটবে স্বপরাগযোগ। ইতর পরাগযোগ বলবে কি স্বপরাগযোগে ঘটতে পারে, আর ইতর পরাগযোগ স্বপরাগযোগটা কি ঘটে শুধুমাত্র উভয়লিঙ্গ ফুলে, আর ইতর পরাগযোগটা কি উভয়লিঙ্গতেও ঘটতে পারে বা একলিঙ্গ উদ্ভিদেও ঘটতে পারে। স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ পার্থক্য। ঠিক আছে, কি এটা লিখবে ফার্স্টে কি, যে উভয়লিঙ্গ ফুলে এখানে কি হবে, উভয়লিঙ্গও হবে আর একলিঙ্গও হবে।
এখানে কি, এখানে বাহকের প্রয়োজন হয় না। বাহক নির্ভর, ঠিক আছে। এই ফুল কি মানে এই উদ্ভিদ কি সুস্থ সবল অতটা হয় না, মানে অভিযোজনের ক্ষমতা কম, পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা কম। আর বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে রোগ প্রতিরোধ, মানে এর কম হয় রোগ প্রতিরোধের, আর এই রোগ প্রতিরোধের হার বেশি হয়, ঠিক আছে। আর কি বলতে পারি, এগুলোই বলতে পারি, এই চারটে পার্থক্য বললেই হবে, ঠিক আছে। তো আমাদের এই ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের বা পলিনেশনের যে চ্যাপ্টারটা পুরোটা শেষ হলো। পরের দিন আমরা কি পড়ব, যে ডবল ফার্টিলাইজেশনটা শুরু করব। তো যেগুলো বললাম ওগুলো পড়বে, বিশেষ করে ইংলিশ টার্মগুলো আর ওর উদাহরণগুলো, ঠিক আছে। আর ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা আর পার্থক্যটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন একটা নতুন ডবল ফার্টিলাইজেশন নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে।